শোনা যাচ্ছে যে দিলীপ ঘোষের স্ত্রী তিনি সিভি জমা দিয়েছেন বিজেপির প্রার্থী এরা মায়ের জাত, কিন্তু কোথাও মাতৃত্বের সঙ্গে ওনারা বিশ্বাসঘাতকতা করছেন। তার মমতা ব্যানার্জি তো অতীত, বিসর্জনের পরের কথা বলছি, একাদশীর দিনের কথা বলছি, দ্বাদশীর কথা বলছি। তৃণমূলের শেষ দিনের শুরু হয়। রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, গোর্খারা ওর মতো গাঁজাখোর নয়, দিদির লড়াইয়ে গোর্খারা ওর মতন গাঁজাখোর নয়। আমরা অত্যন্ত মর্মাহত এই ব্যাপারটায়। এই ব্যাপারটা এর কোনো সত্যি এর কোনো জাস্টিফিকেশন নেই, এর কোনো প্রপার অ্যান্সার নেই। বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। তো আগেই বিজেপি ছেড়েছে, এর আগেও তো বিজেপির বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়েছিল, সেদিন থেকেই তো বিজেপি ওকে সরিয়ে দিয়েছে। ও বিজেপি ওকে আগেই ছেড়েছে, ও আজকে বিজেপি ছেড়েছে না, বিজেপি ওকে আগেই ছেড়েছে। ও বিজেপির বিরুদ্ধে প্রার্থী হয়েছে লোকসভায়, ও আগেই তৃণমূলের মাল নিয়ে নিয়েছে, ওকে নিয়ে প্রশ্ন করবেন না। উনি বলছেন জামানত জব্দ হবেও যাই বলি, এই নির্বাচনে শুনুন, মানুষ আপনাকে ম্যান্ডেট দিয়ে পাঠিয়েছে, আপনাকে দেয়নি, আপনার প্রতীককে দিয়েছে, আপনি সেই প্রতীককে অসম্মান করেছেন। হ্যাঁ, তো আপনারকে একে কখনোই মানুষ আর জেতাবে না। উনি বলছেন বিজেপি থেকে নাকি চাপ দেওয়া হতো ধর্মের রাজনীতি করার জন্য। বেরোনোর দিন মনে পড়লো, থাকতে থাকতে কোনোদিন মনে হয়নি, যেদিন বেরোলো সেদিন সবার মনে হয়। হ্যাঁ, যারা দল ছাড়ে তাদের তখন মনে হয় যে ওখানে ধর্মের রাজনীতি হয়, ওখানে কালচার নেই, ওখানে সংস্কৃতি নেই। হ্যাঁ, এইসব ওখানে হিন্দু মুসলমান হয়, এইসব বেরোনোর পর মনে হয়, বেরোনোর আগে মনে হয় না। বেরোনোর আগে মনে হয় রাষ্ট্রবাদী, হ্যাঁ এইসব মনে হয়, জাতীয়তাবাদী, দেশপ্রেমিক। আর যেই বেরিয়ে যায় তখন মনে হয় এসব এই ফালতু কথা, এসবের যুক্তি নাই। উনি বলছেন গোর্খাদের টর্চের আলো দেখিয়ে বলা হতো সূর্যের আলো, কোনো উন্নয়নই করেনি, উন্নয়নের জন্য গোর্খারা ওর মতো গাঁজাখোর নয়, দিদির লড়াইয়ে গোর্খারা ওর মতন গাঁজাখোর নয়। তো দিদির লড়াই ভোটের আগের দিন ঝামেলা হলি কেন, এতদিন কি করছিলি? এই সমস্ত কথার কোনো যুক্তি নেই, এইসব লোক অপ্রাসঙ্গিক। নির্বাচনেও টিকিট পাবে না, ও জানতো, কারণ ও গত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর বিরুদ্ধে ও প্রার্থী দিয়েছিল, সেই জন্য ও জানতো যে এবারও টিকিট পাবে না, তাই টিকিটের আশায় ও মমতা ব্যানার্জির পায়ে গিয়ে চটি চাটছে, চাটুক। ও আগেই বহিষ্কৃত দল থেকে, আমাদের অফিসিয়াল সিদ্ধান্ত হয়নি এইটা। এই প্রসঙ্গে শশী পাজা বলছেন যে আমরা ওনার অস্বস্তি দেখতাম, উনি সিএম এবং অভিষেকের সঙ্গে কাজ করতে চাইতেন। যেমন ভাবে সেলিম মন বুঝতে গেছিল, সেরকম ভাবে শশী পাজাও এই বিষ্ণু প্রসাদের মন বুঝেছিল এতদিন ধরে। এই সমস্ত না, মানে এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি, যদি একদম রাস্তার বাংলায় বলি, ওটাই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এগুলো হচ্ছে ভাটের কথা, এসব কথার কোনো যুক্তি নেই। অন্যদিকে এই যে 7 জন ইআরও এবং এআরও কে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, মমতা ব্যানার্জি বলছেন তাদের দোষটা কোথায় সেটা বলারই সুযোগ দেওয়া হয়নি। আমি একটা আপনার রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, দেখুন, যারা দিয়ে পাচ্ছেন না, যাদের মাইনে কম, যাদের দীর্ঘদিন প্রমোশন আটকে আছে, যাদের আপনি যে পোস্টে কাজ করছেন, যে চেয়ারে কাজ করছেন, যে অফিসে কাজ করছেন, সেই কাজে ভালো লাগছে না, মন বসছে না, এমন যদি কেউ থাকেন যারা এসআইআর এর সঙ্গে যুক্ত, তিনি যদি প্রমোশন চান, তিনি যদি তার মাইনে বাড়াতে চান, বিয়ের পরিমাণটা যদি মাইনে দিয়ে পূরণ করতে চান, দয়া করে ভুলভাল কাজ করুন, দয়া করে এমন ভুলভাল কাজ করুন যাতে নির্বাচন কমিশন আপনাকে সাসপেন্ড করে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যাকে নির্বাচন কমিশন সাসপেন্ড করবে আমরা তাকে প্রমোশন দেব। তো প্রমোশন পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে নির্বাচন কমিশনের কাছ থেকে সাসপেন্ড হওয়া। হ্যাঁ, এটা কিন্তু একটা যারা প্রমোশন পাচ্ছেন না, আটকে আছে, তাদের জন্য কিন্তু একটা ভালো পথ। এর আগেও তো সরলদা আমরা দেখেছি এই যে পার্থ চট্টোপাধ্যায় এত দুর্নীতির সঙ্গে যুক্ত, ওনাকেও নতুন করে পদ পাইয়ে দিচ্ছেন, আবার বলছেন যাদের বিরুদ্ধে কাকে পদ পাওয়াবে? তৃণমূলে কি ওই কি শ্রীকৃষ্ণ পরমহংসকে পদ পাওয়াবে? না ভুলে গেছে এটা কি বলেছিল যেন একটা, হ্যাঁ তাকে পদ পাওয়াবে। তৃণমূলে তো সবাই চোর, তৃণমূলে কোন ভদ্রলোকটা তৃণমূল করবে আপনি আমায় বুঝিয়ে বলুন তো, কোন ভদ্রলোকের সন্তান সে তৃণমূলে যাবে? হ্যাঁ,
কিছু ভদ্রলোক নিচের স্তরে তৃণমূল করে, তারা পেটের দায় করে। সিভিক ভলেন্টিয়ারে অনেক শিক্ষিত ছেলে পুলে আছে যারা পেটের দায় করে। আদারওয়াইজ কোনো ভদ্রলোকের সন্তান তৃণমূলটা অন্তত মন থেকে করবে না। মানে উনি এটা স্পষ্ট করে দিচ্ছেন যে দুর্নীতি করো, ভুল কাজ করো, সরকার তোমার পাশে আছে। দুর্নীতি করলে তবে তোমার পাশে সরকার আছে, দুর্নীতি না করলে নেই। 26,000-এর চাকরি গেছে, তাদের কি সবাই দুর্নীতি করেছিল? যারা দুর্নীতি করেছিল সরকার বলেছিল তাদের আমরা দেখব, যারা টেন্টেড তাদের দেখার কথা বলেছিল, যারা দাগি নয় তাদের দেখার জন্য একবারও সরকার ভাবেনি। অন্যদিকে আইপ্যাকের মামলা পিছিয়ে গেছে 18ই মার্চ। সিপিএম আবার সেই একই কথা বলছে যে এটা যদি সেটিং না থাকে তাহলে কোনোভাবে দেখুন, সম্ভব সেটিং না। আমি বিশ্বাস করি না, কিন্তু সিপিএম কে বলার সুযোগ দেওয়া হয়েছে, এটাকে আমি অস্বীকার করি না। সেটিংটা একটা, দেখুন সেটিং দিয়ে সিপিএম যেটা করতে চায়, ওরা ওদের ভোটটা ধরে রেখে তৃণমূলকে জেতাতে চায়। বামেদের যে ভোটটা ভারতীয় জনতা পার্টি মুখী হয়ে আছে, যারা বিজেপিকে ভোট দেওয়ার জন্য তৈরি হয়ে আছে, কারণ তৃণমূলকে হারাতে হবে, সেই তৃণমূলকে জেতানোর জন্য সিপিএম তার ভোটটা ধরে রাখতে চায়। তার জন্য এই সেটিং কথাটা বলতে পারে, কিন্তু এই সেটিং কথাটা এইসব বিভিন্ন কারণের জন্য অনেক সময় মানুষ অ্যাকসেপ্টও করেছে। আমরা অত্যন্ত মর্মাহত এই ব্যাপারটায়। এই ব্যাপারটা এর কোনো সত্যি, এর কোনো জাস্টিফিকেশন নেই, এর কোনো প্রপার অ্যান্সার নেই, কিন্তু আমি তাতেও দিনের শেষে বিশ্বাস করি সেটিং থাকলে ওই ইডি ওর বাড়িতে রেড করতে যেত না, সেটিং থাকলে রেডই করতে যাবে কেন? তাহলে আপনি যেটা বললেন যে এই যে তৃণমূলের ভোটটাকে ধরে রাখতে চাইছে সিপিএম, প্রতিকুর রহমান তিনি সবে সদস্যপদ থেকে মানে ত্যাগ দিয়েছেন এবং একটা সূত্র মারফত খবর আসছে তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন। মানে এটা কি কোথাও গিয়ে ভোট ব্যাংকটাকেই ধরে রাখার জন্য? এখন তো অনেকের নাম শোনা যাচ্ছে, যতক্ষণ না হচ্ছে কি করে কমেন্ট করি। সে তো ন্যায় নৈতিকতার কথা বলেছে, অন্তত ফেসবুকে টিভিতে। এখন ন্যায় নৈতিকতার কথা বলে তারপর যদি তৃণমূলে যোগ দেয় তাহলে সেটা হাস্যকর হবে। আরো অনেকের নাম শোনা যাচ্ছে, এখনই কিছু বলবো না, অপেক্ষা করি, দেখি কি হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইডি এই নিয়ে আর মামলা করতেই চাইছে না। সব কল্যাণের কথার কোনো কথা উত্তর দিতে নেই, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথার উত্তর দেওয়ার কোনো জায়গা নেই। তৃণমূলের তরফ থেকে তো যুবসাথী প্রকল্প চালু করা হয়েছে। একদিকে কুণাল ঘোষ তিনি মন্তব্য করছেন যে যুবসাথীর ব্যাপক লাইন, তাই দেখে বিজেপির গাত্রদাহ হচ্ছে, তাই তারা যুব আড্ডা হ্যাঁ চালু সত্যি করছে। তো, 15 লাখ টাকার মাইনে যে পায়, সেটা তো 1500 টাকা যে পাচ্ছে, দুটো তো একরকম লোক নয়। কুণাল ঘোষের 15 লাখ টাকা মাইনে ছিল। আর দেখুন, আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যে যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছেন, সেই যুবসাথী বাংলার সমস্ত যুবকরা নেবেন। 21 থেকে 40 অব্দি যাদের বয়স তারা প্রত্যেকেই নেবেন। নেবেন না এমন কেউ হবে না, লজ্জা পাবেন না, গিয়ে নেবেন। কিন্তু এই 1,500 টাকার বিনিময়, 1,500 টাকা মানে দৈনিক আপনার 50 টাকা। একজন ব্যর্থ ভিক্ষুকও, একজন অপদার্থ ব্যর্থ ভিক্ষুকেরও রোজগার 50 টাকার বেশি। তো একজন বাংলার মাস্টার ডিগ্রি করা ছেলে, তাকে যারা এই অবস্থায় নামিয়েছে, দয়া করে নির্বাচনের আগে তাদের ভুলবেন না। মাথায় রাখবেন, আপনাকে 1,500 দিয়ে তারা মাসে, ভদ্রভাবে যদি হয়, বিধানসভায় গিয়ে 1.5-2 লক্ষ টাকা কামাবে। যেদিন আপনি 1.5-2 লক্ষ টাকা কামাবেন সেদিন নিশ্চয়ই এদের ভোট দেবেন। যেদিন আপনি 1.5-2 লক্ষের ভাতা পাবেন সেদিন আপনি এদের ভোট দেবেন। মাথায় রাখবেন, আপনার 1,500 টাকা নিয়ে এরা মাসে 2 লক্ষ টাকা মাইনে পাবে। অতএব এই ভুলটা করবেন না, যেদিন আপনার ভাতা 2 লক্ষ হবে সেদিন এদের ভোট দেবেন। শশী পাজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে দুটোই হারবে, এই দুজনের কথা না বলাই ভালো। মানে মুখ্যমন্ত্রী যুবদের পালস বুঝতে পেরে বুস্ট আপের জন্য ভাতা দিচ্ছেন। ওনার মেয়েকে ভাতা নেবার যদি নিতে হতো তাহলে বুঝতাম, ওনার ছেলেকে যদি এই ভাতার লাইনে দাঁড়াতে হতো তাহলে বুঝতাম। এরা মায়ের জাত, কিন্তু কোথাও মাতৃত্বের সঙ্গে ওনারা বিশ্বাসঘাতকতা করছেন। মন্ত্রী হলে এত বড় ষড়যন্ত্রী হতে হয় মহিলাদেরও, সেটা দেখলে খুব খারাপ লাগছে। শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য দুজনেই মায়ের জাত।
সেখানে মায়ের যন্ত্রণা, মায়ের দুঃখ যারা বুঝলো না, যারা এই ধরনের কথা বলছে, তাদেরকে ধিক্কার ছাড়া আমার জানানোর কিছুই নেই। আসলে এই ভাতার মেয়াদ তো 5 বছর, 5 বছর পর আরে আগে তাহলে কি পান, হবে? তারপর তো 5 বছর, আগে পেলে তারপর 5 বছর। শোনা যাচ্ছে যে দিলীপ ঘোষের স্ত্রী তিনি সিভি জমা দিয়েছেন বিজেপির প্রার্থী হওয়ার তাতে জন্য। আপনার কি অসুবিধা? আপনিও দিতে পারেন। সে তো তৃণমূল ভবনের গিয়ে কি জমা দিয়েছে? তৃণমূল ভবনের বাইরে তো বাক্স রেখেছে। যদি দিলীপ ঘোষের স্ত্রী তৃণমূল ভবনে গিয়ে সিভি জমা দিতেন, সেটা খবর হতো। তো দিলীপ ঘোষের স্ত্রী, তিনি তো আগেই পার্টি করেন, আগে থেকেই রাজনীতি করতেন। তো তিনি সিভি দিয়েছেন, আপনার কিসের জ্বালা? আপনিও দিন। তাহলে শেষ দুটো প্রশ্ন, বাংলাদেশের নির্বাচনে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের সঙ্গে বর্ডার সংলগ্ন যে দেখুন, এলাকা। বর্ডার সংলগ্ন অঞ্চলে জামাত জিতেছে, এটা বিপদের। পার্লামেন্টে জামাত আসলে সেটা আরো বড় বিপদের হতো। জামাত বর্ডার সংলগ্ন অঞ্চলে জিতেছে, এটা বিপদের। এই বিপদের কারণ বুঝেই বর্ডারের মানুষ বিজেপিকে জিতিয়েছে। পশ্চিমবঙ্গ বর্ডারে আপনি দেখবেন সব বিজেপি আছে। তারা বুক দিয়ে আটকাবে, চিন্তা করবেন না। এরপর সরকার পাল্টাবে, কাঁটা তার বসবে, আর ওপার থেকে এপারে কেউ কাঁটা তার টপকাতে গেলে রিচকাও, কোনো চিন্তা নেই। কিন্তু মমতা ব্যানার্জি তো জমিই দেয়নি। দরকার নেই তার। মমতা ব্যানার্জি তো অতীত, বিসর্জনের পরের কথা বলছি, একাদশীর দিনের কথা বলছি, দ্বাদশীর কথা বলছি। আপনি দশমীর কথা শুধু ধরে থাকতেন কেন? দশমীতে বিসর্জন দিয়ে একাদশী, দ্বাদশী, বিজয়া দশমী যখন হবে, শুভেচ্ছা বিনিময়, তখন আমাদের সরকার ওখানে কাঁটাতারের বেড়া দেবে, জমি দেবে, কোনো চিন্তা নেই। বাংলাদেশের মানুষ যে অত্যাচার এসব সহ্য করে 20 বছর পর বিএনপি কে ফিরিয়ে আনলো, এরকম কোন পরিবর্তন কি আমরা দেখুন আমাদের দেখুন 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 নির্বাচনে ওখানে দেখতে পাবো? আমরা আমরা দেখুন, যেমন আমরা রাস্তায় তৃণমূলকে দেখে আমরা ভাবি যে পশ্চিমবঙ্গে তৃণমূল ছাড়ার কিছু নেই, সেরকম গত 2 বছর ধরে জামাতকে শুধু রাস্তায় দেখে আমরা ভাবতাম পুরো বাংলাদেশটা জামাতের হাতে চলে গেছে। কিন্তু এখনো যে জামাতের বিরুদ্ধে বিরাট অংশের মানুষ আছেন, সেটা কিন্তু এই নির্বাচনের ফলাফল। আর সবচেয়ে বড় ফলাফল, এখানে বিএনপি, আওয়ামী লীগ এবং আপনার হিন্দু, এই যে ঐক্য, এই যে জোট, এই জোটের ভোটে কিন্তু বিএনপি কে জিতিয়েছে, জামাতকে হারিয়েছে। এ রাজ্যেও তাই হবে। সমস্ত বিরোধী মানুষের ভোট এরপর ভারতীয় জনতা পার্টির ব্যালটেই আসবে, মেশিনেই আসবে, এবং এখান থেকে তৃণমূলের শেষ দিনের শুরু হয়ে যাবে। আপনি প্রায় 37 বছর দেশের সেবা করেছেন, বিভিন্ন পদে থেকেছেন, তারপরে কেন বিজেপি? হ্যাঁ, এটা একটা গুড। ইনফ্যাক্ট দেবজিৎ যেটা বলছিলেন যে বিজেপির চিন্তাধারায় বা ভাবাদর্শে, আমি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে এটা আমার প্রথম কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করা, জীবনে প্রথম আমি রাজনীতির ময়দানে নামলাম। কারণ আর্ম ফোর্সেসে যেটা আমরা সবসময় চিরকাল আমরা বলে এসেছি, নেশন ফার্স্ট, দেশ রাষ্ট্র সবার আগে। তো আমি দেখলাম একমাত্র রাজনৈতিক দল, তাদের রাজনীতি রয়েছে, কিন্তু তাদের যে রাষ্ট্রবাদ, তাদের যে জাতীয়তাবাদ, এটাই তো আমরা আমি 38 বছর ধরে এই জিনিসটা তো করে এসেছি। তো একটা সময় তো আমাদের চাকরি থেকে অবসর নিতে হয়, কিন্তু অবসর নেওয়ার পরে যখন দেখছি যে আমি এই রাজনৈতিক দলটা সেম যে রাষ্ট্রবাদের দীক্ষা নিয়েছিলাম 1988 সালে, এটা 2026, তো আমার জন্য তো কোনো পার্থক্য নেই। আমি তো, আপনি বলতে পারেন যে নিজের ঘরেই আবার নিজের ঘরে রিনোভেট করে ঢুকলাম, কারণ এই রাষ্ট্রবাদেরই তো আমরা পুজো করেছি, এছাড়া তো আমাদের কাছে কিছু ছিল না। তো তার জন্যই বিজেপিতে আসা, কারণ আমি বিশ্বাস করি এবং বিজেপিও একই জিনিসে বিশ্বাস করে যে নেশন ফার্স্ট, বাকি সব চলতে থাকবে, কিন্তু রাষ্ট্রের স্বার্থের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ নেই। তাই বিজেপি বিশ্বাস করে, আমিও বিশ্বাস করি, তাই আজকে বিজেপিতে এসেছি। নির্দিষ্ট করে আপনি তো এক্স এসজি এবং আন্ডারকভার এজেন্ট ছিলেন অনেক। এখন যে বর্ডার এলাকায় যে পরিস্থিতি আফটার দ্য ইলেকশন অফ বাংলাদেশ, আমার অপোজিশনে চলে গেল, তো এই যে একটা পরিস্থিতি বর্ডার এলাকায় হয়ে রয়েছে, তো এদিকের এই অস্থিরতা কিভাবে দেখছেন? আপনার অভিজ্ঞতা আপনি কিভাবে দেখছেন? কতটা অসুরক্ষিত পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ?
দেখুন, আমি একটা কথা বলতে চাই, যেহেতু আমার জিহাদ ছিল আমার স্পেশালাইজেশন, চাहे এনএসজিতে চাहे স্পেশাল এজেন্সিজে, জিহাদ কিন্তু এমন নয় যে আমি সকালে ঘুম থেকে উঠে চা খেলাম আর চলো আজকে দুপুরের পর জিহাদ করি, তা হয় না। ওরা প্রচন্ড ওয়েল অর্গানাইজড, সাংঘাতিক প্ল্যান করে এবং সুদূর প্রসারী, যার ইম্প্যাক্ট হয় সুদূর প্রসারী। এবার পশ্চিমবঙ্গে এবং লাগোয়া বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে, এটা আজ থেকে শুরু হয়নি, এটা গত 10-12 বছর 15 বছরে এটা সাংঘাতিক উত্থান হয়েছে। কারণ একটার পর এক একটা ফেজ আসছে, এবার আপনাদের কাছে প্রকাশ পাচ্ছে। এবং যেটা আমরা সবসময় বলি যে জিহাদিরা তখনই প্রকাশিত হয় বা হতে দেয় নিজেদের যতটুকু প্রয়োজন, যখন সময়ের দরকার হয়। তার মানে এই নয় যে জিহাদের বীজ আগে থেকেই ছিল না, ছিল। এবং সেটা গত 10-12-15 বছরে সাংঘাতিকভাবে বেড়েছে। কারণ আমরা বিশ্বাস করি, যারা জিহাদ নিয়ে পড়াশোনা করে, জিহাদ নিয়ে কাজ করে, আপনি দেখবেন একটা ইংরেজিতে কথা আছে, কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, যেটাকে বলা হয় সহযোগী পরিবেশ। আপনার বাড়িতে দেখবেন, আপনার এই ডেঙ্গুর সময় কর্পোরেশনের লোক এসে দেখে আপনার বাড়িতে জমা জল পড়ে আছে কিনা, কারণ জমা জলেই মশা লার্ভা পারে, শুকনো জায়গায় পারে না। তো মশার ওই জন্ম দেওয়ার জন্য, ডেঙ্গু প্রসারের জন্য ওদের ওই জমা জল দরকার হয়, যেটাকে বলা হয় কন্ডিউসিভ এনভায়রনমেন্ট। অতি দুঃখের ব্যাপার, চিন্তার ব্যাপার, পশ্চিমবঙ্গে গত 15 বছর ধরে এই কন্ডিউসিভ এনভায়রনমেন্টটা তৈরি করে রাখা হয়েছে জিহাদিদের জন্য, এবং যাতে মৌলবাদী লোকজন তারা ডালপালা প্রসারিত করছে। এবং আমি যেটা বারবার বলি, বহুবার আমি টিভি চ্যানেলে বলেছি, গত 5 বছর ধরে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ 2 দিনাজপুর, যদি এখনো কিছু না করা যায়, আমার মনে হয় না যে 2027-28-এর পরে সেটা ভারতের মধ্যে রাখা যাবে। কারণ প্রশ্নটা পশ্চিমবঙ্গের নয়, প্রশ্নটা কোনো রাজনৈতিক দলের নয়, প্রশ্নটা রাষ্ট্রীয় সুরক্ষা। এবং সত্যিকারে কিন্তু পশ্চিমবঙ্গ ভয়াবহ অবস্থায় রয়েছে, যেটা ঘোষিত রয়েছে ISIS এর মতো দল। তারা বলেছে যে লস্কর তৈবা বলছে, জৈশে মোহাম্মদ বলছে, যে গজওয়াতুল হিন্দ আপনারা শুনেছেন, সালতানাতে বাংলা শুনেছেন, এবং যতটা পড়ছেন বা দেখছেন বা টিভি চ্যানেলে, তার থেকে কয়েকশো গুণ বেশি ভয়ঙ্কর পরিস্থিতি। এবং আমি এটাকে বলি যে পশ্চিমবঙ্গবাসী তারা আগ্নেয়গিরির শিখরে বসে পিকনিক করছেন, খেলা মেলা রথযাত্রা ইত্যাদি করে বেড়াচ্ছেন। যেদিন আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হবে, সেদিন আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় আছি। ইট উইল বি টু লেট। আমাদের এখনো জাগতে হবে। আর 2026 শেষ ধর্মযুদ্ধ, যদি এই 2026-এ আমরা কিছু না করতে পারি, ধর্ম বাঁচানো অসম্ভব, প্রাণ বাঁচানো অসম্ভব, মান সম্ভ্রম বাঁচানো অসম্ভব, রাষ্ট্রীয় সুরক্ষা বাঁচানো অসম্ভব। এ সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের মানুষকে নিতে হবে, শুধু আমরা বললেই চলবে না। স্যার, আপনি হোম মিনিস্ট্রিতেও কাজ করেছেন, সেক্ষেত্রে বঙ্গ বিজেপিতে জয়েন কেন? আপনি দিল্লিতে কেন করবেন না? আপনার এত বছরের অভিজ্ঞতা, আপনি যখন ভাবলেনই যে আপনি রাজনৈতিক দল করবেন, সেক্ষেত্রে একেবারে সরাসরি দিল্লি বিজেপি অফিসে জয়েন না করেন বঙ্গ বিজেপি? এই জন্য, কারণ আমি বাঙালি, সবার আগে আমি বাঙালি, তারপর তো ভারতীয়। আর আমার বাড়ি পশ্চিমবঙ্গে, আমার বাড়ি কল্যাণী, আমি বঙ্গ বিজেপিতে তো জয়েন করবো। যে আগামী নির্বাচনে এই শাসক দলের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো আগে আগামী নির্বাচনে বঙ্গ বিজেপির যে সমস্ত স্ট্র্যাটেজিটা আছে সেগুলো নিয়ে আপনি কাজ করবেন বা এমন কোনো চিন্তা ভাবনা? দেখুন, আমি ফৌজি, আর ফৌজি সকাল থেকে সন্ধ্যা অব্দি ফৌজি, রাতেও ফৌজি। ফৌজিরা কখনো জেনারেলকে পরামর্শ দেয় না কি করতে হবে। পার্টিতে অনেক অভিজ্ঞ লোক রয়েছেন, সিনিয়র রয়েছেন, তারা আমাদের যে দায়িত্ব দেবে, আমরা ফৌজি হিসাবে সেটা 100% করবো, 99% অপশন নেই। কিন্তু আমরা ডিসাইড করে দেবো না, অন্তত আমি ডিসাইড করবো না যে কি করতে হবে। যদি আমাদের কাছে পরামর্শ চাওয়া হয়, নিশ্চয়ই দেব। উপর থেকে যে অর্ডার আসবে, কারণ ফোর্সের লোকরা, আমরা উপর থেকে যে অর্ডার আসে সেটা আমরা পালন করতে অভ্যস্ত। আমিও আমার নিচে অর্ডার পাস করি। আমাদের ফোর্স, আর্ম ফোর্সেস, পঞ্চায়েত নয়, সবাই মন্তব্য রাখতে পারে না। দীপাঞ্জন দা, এখনকার শাসক দীপাঞ্জন দা, আপনি
দীপাঞ্জন চক্রবর্তীর সাথে এতদিন এনএসজি একজন কমান্ড হিসাবে যে ধরনের রিয়াকশন দিলেন কিন্তু মিডিয়ায়, আর আজকে দাঁড়িয়ে বিজেপির একজন কর্মী হিসাবে আপনি রিয়াকশন পার্থক্য কি? দেখুন, যেটা আমরা সবসময় বিশ্বাস করি, আর সোলজার নেভার কুইট টিল ইজ ডেথ। একজন সোলজার যতক্ষণ মৃত্যু না হচ্ছে, এমনকি আমরা এটাও বলি যে মৃতদেহ কথা বলে, কিন্তু যতক্ষণ মৃত্যু না হচ্ছে সোলজার কখনো শান্ত বসে না। যুদ্ধের ময়দানটা বদলে গেছে। যুদ্ধের ময়দানে আমরা এতদিন জিহাদিদের সঙ্গে লড়ছিলাম, এখন কোনো একটা 14 তলায় যেখান থেকে জিহাদের বাষ্প বেরোচ্ছে সেই জায়গাটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করা হবে। আপনার নিরপেক্ষতা কিন্তু একটা প্রশ্ন, মানে ধরুন আমি একটা মিডিয়ায় আপনাকে ধরতাম কোন একটা ঘটনা ঘটে, আমি এসছি, সেই সময় আমরা দীপাঞ্জন তাকে যেভাবে আর আজকে দাঁড়িয়ে বিজেপিতে যোগ দেওয়ার পর সেই নিরপেক্ষতা তো আপনার মধ্যে নেই। না, আমি এটা বিশ্বাস করি আমি নিরপেক্ষ নই। আমি রাষ্ট্রের পক্ষে, যেটা আমি বললাম, নেশন ফার্স্ট। আপনি রাষ্ট্রের জন্য কথা বলবেন, রাষ্ট্রের পক্ষে কথা বলবেন, আমি নিশ্চিতভাবে রয়েছি। এবং রাষ্ট্রের বিরুদ্ধে যদি আমার বাবা মাও যান বা আমার নিজের পরিবারের লোক যান, আমি তাদের বিরুদ্ধে যাব। কারণ আমার যিনি গুরু, মানে আমি ওনাকে আমার জীবনের সব থেকে উঁচু স্থানে বসিয়েছি, আমার বাবা মার সঙ্গেই, বাবা মার নিচে নয়। তো আপনারা নাম শুনেছেন বোধহয়, র বা রিসার্চ অ্যানালিসিস উইং এর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন RN কাও স্যার, পণ্ডিত রামেশ্বর নাথ কাও, উনি আমার গুরু। উনি বলেছিলেন যে রাষ্ট্রের জন্য সবকিছু ত্যাগ করতে পারো, আমিও ত্যাগ করতে প্রস্তুত। তাতে যদি আমার নিরপেক্ষতা না থাকে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি রাষ্ট্রের জন্য লড়বো আর এই লড়াই জারি থাকবে।